দেখো এবার 11 নম্বর অঙ্ক দেখো সবাই। একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। তার মানে কি 8টা হলো দৈর্ঘ্য, 6 হচ্ছে প্রস্থ, 4 হচ্ছে উচ্চতা। এটা কি বাইরের মাপ, কিন্তু এটা দেখো বাইরের মাপ, কাঠের বাক্সের বাইরের মাপ এগুলি। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 88। বাক্সটার ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠ তো কটা পিঠ থাকে? আয়ত ঘনবস্তুর 6টা পিঠ না। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। বাক্সটির কাঠের পুরুত্ব বের করতে হচ্ছে। আচ্ছা শোনো, আমি জিনিসটা তোমাদেরকে বুঝাই। এই যে সবার পাশে তো ফ্রিজ আছে না, তো ফ্রিজের যে মাপটা মনে করো বাইরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আর ভিতরে কিন্তু ফ্রিজের ভিতরে চারিদিকে কিন্তু তোমার ফোম থাকে না। তাহলে ভিতরের দৈর্ঘ্যটা বাইরের দৈর্ঘ্যটা কি এক হয়? কখনো না, কারণ বাইরের দৈর্ঘ্যটা বড়, ভিতরে চারিদিকে এরকম আস্তর থাকে ভিতরে, এই জন্য দৈর্ঘ্যটা কমে যায়। ঠিক একইভাবে প্রস্থ কমে যায়, উচ্চতাও কমে যায়। তো ওইটাই তোমাকে বলছে বাক্সটার কাঠের পুরুত্ব কত, ভিতরে চারিদিকে যে পুরুত্বটা সেটা কত। দেখো আমি যদি চিত্রটা আঁকি, মনে করো এইটা মনে করো তোমার এই একটা বাক্সের, দেখো সবাই এটা একটা বাক্স মনে করো, এটা বাক্সই। এই বাইরের মাপ কোনটা? এটা হলো 8, এটা হলো 6 মনে করো প্রস্থটা। এখন এখানে ভিতরে কাঠ আছে, তোমার কাঠের পুরুত্ব আছে, এরকম কাঠ চারিদিকে কাঠের স্তর আস্তর দেওয়া আছে। আস্তর দিয়ে দিলে দেখো সবাই এরকম, এটাই এই আমি ধরলাম যে এই জায়গাটা হলো এক্স, এই কাঠের পুরুত্ব হলো এক্স, এখান দিয়েও এক্স, এখানেও এক্স, সব জায়গাতে এক্স, এটা এক্স। তাহলে বাইরের দৈর্ঘ্য যদি হয় 8, তাহলে ভিতরের দৈর্ঘ্য এইখান থেকে এতটুকু দৈর্ঘ্যটা কত হবে? 8 মাইনাস এখানে এক্স, এখানে এক্স, 2x। একইভাবে এইটা হলো বাইরের প্রস্থ 6, এখানে কাঠের পুরুত্ব, এগুলি কাঠ, কথা হচ্ছে এগুলি কাঠের পুরুত্ব। তাহলে ভিতরের প্রস্থটা কত হবে? এই 6 থেকে এখানে এক্স, এখানে এক্স আর এক্স, দুইটা এক্স বাদ, তাহলে 6 মাইনাস 2x। একইভাবে উচ্চতা কত হবে? বাইরের উচ্চতা ছিল 4, তাহলে 4 মাইনাস 2x। তাহলে অঙ্কটা আমি দেখো কিভাবে করতেছি। প্রথম লিখবা, মনে করি বাক্সটির কাঠের পুরুত্ব, এই যেটা তোমাকে বের করতে বলছে তুমি এইটাই লিখবা যে বাক্সটির কাঠের পুরুত্ব হলো x। যদি x এর পুরুত্ব, তাহলে ভিতরের দৈর্ঘ্যটা কত হবে? ভিতরের পৃষ্ঠের দৈর্ঘ্য এ দ্বারা লেখে, বাইরের দৈর্ঘ্য ছিল, বাইরের মাপ ছিল 8, 8 বিয়োগ 2x, প্রস্থ বি হবে 6, বাইরের প্রস্থ ছিল 6, ভিতরেরটা হবে, এই সব কিন্তু ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ, ভিতরের উচ্চতা, ঠিক আছে। তাহলে এখন ক্ষেত্রফল কত? ভিতরের যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, যেহেতু আয়তাকার বাক্স এটা, তো ক্ষেত্রফল কি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। কথা বুঝছো? আমি কেন ব্যয় করতেছি ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল? আমার এই দেখো ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা অঙ্কে দেওয়া আছে 88, দেওয়া আছে 88, এজন্য আমি ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করতেছি। তো এখন 2 ইন্টু এ এর মান বসাইলাম, এটা বি এর মান, এটা এই মানগুলি বসাবো, বি এর মান, সি এর মান বসাবো এগুলি, ঠিক আছে। এ বি বিসি সিএ, এ বি বিসি প্লাস সিএ মানগুলি বসাবো। তারপর এখন যদি আমি দেখো এই দুইটা গুণ করি, এই দুইটা গুণ করলে কি হবে কও? গুণ করলে প্রথমে 6টা 48 মাইনাস এখানে 8 দুগুণে 16 আর 6 দুগুণে 12, 16 তবে 28 মাইনাস 28x, 28x আর 4x স্কয়ার হবে। এটাকে আমি এই দুইটা গুণ দিলে এটা হয়, এই দুইটা গুণ দিলে যোগ, আবার এই দুইটা গুণ দিবা, এই দুইটা গুণ দিলে যাচ্ছে কত? 24, 24 মাইনাস এখানে 6 দুগুণে 12x মাইনাসের আবার 4 দুগুণে 8x, 12 20 মাইনাস 20x প্লাস 4x স্কয়ার, 2x আর 2x গুণ দিলে হবে 4x স্কয়ার। এখানে দেখো 4 32,
32 মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 8 24 মাইনাস 24x প্লাস 4x স্কোয়ার। তুমি গুণ দিতে গুণ করে বসে আর কি। তাহলে কত হয় বলো তো? 2 ইন্টু এই 4x স্কোয়ার 4x স্কোয়ার 4x স্কোয়ার, x স্কোয়ার আসে আগে লাগবে, তাহলে 12x স্কোয়ার 12x স্কোয়ার মাইনাস 28x 20x আর তোমার 24x এটা মাইনাস 72x হবে, 72x। কথা বুঝছো? এটা হবে তোমার মাইনাস 72x। আর এই সংখ্যাগুলি যোগ করলে 48, 24 আর 32 যোগ করলে হবে 104 প্লাস 104। ঠিক আছে? এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে আমি কি বের করলাম? বাক্সটার ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ভিতরে কেন ভিতরেটা বের করলাম? অঙ্কে ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে 88। ঠিক আছে? তাহলে এখন আমি লিখবো প্রশ্ন মতে লিখবো আমি। তাহলে আমি প্রশ্ন মতে লিখবো এই শব্দ ইকুয়াল টু 88। বুঝছো? লেখো প্রশ্ন মতে লিখবো, লেখো প্রশ্ন মতে টু ইন্টু 12x স্কোয়ার মাইনাস 72x প্লাস 104 ইকুয়াল টু 88। দুই দিয়ে ভাগ যায়, দুই দিকে ভাগ করলে 12x স্কোয়ার মাইনাস 72x প্লাস 104 ইকুয়াল টু 44। কথা বুঝছো? দুই দিয়ে ভাগ, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে। এবার 44কে এই পাশে নিয়ে আসো মাইনাস করে, মাইনাস 72x প্লাস 104 মাইনাস 44 ইকুয়াল টু 0। তাহলে 12x স্কোয়ার মাইনাস 72x প্লাস 60, 104 থেকে 44 গেলে থাকে তোমার 60। এখন এখানে 12 কমন যায়, 12 কমন নাও, তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। 12 কমন নিলাম, আর 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। 12 দ্বারা ভাগ, উভয় পক্ষে 12 দ্বারা ভাগ করে এটাকে মিলরাম করো, তাহলে x স্কোয়ার 5 একে 5 মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0। মিলরাম করবা, x কমন নাও, x মাইনাস 5 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখন x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। x মাইনাস 5 কমন গেলে, বুঝতে পারছো? তাহলে এখন কি হয়? এটা 0, না হয় এটা 0। কথা বুঝছো? লেখো হয়, হয় লেখো x মাইনাস 5 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে যদি x মাইনাস 5 0 হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে? 5। আর এখানে x ইকুয়াল টু কত হবে? 1। এখন x ইকুয়াল টু 5 কি গ্রহণযোগ্য হবে? হবে না। কারণ তুমি দেখো এখানে কাঠের পুরুত্ব আমি x ধরছি, কাঠের পুরুত্ব যদি x হয়, x এর মান 5 হয়, কিন্তু বাক্সের দেখো উচ্চতাই তোমার 4। এই যে অঙ্কটা বাইরের উচ্চতা হলো 4, তো 4 এর চেয়ে কি উচ্চতার চেয়ে কি কাঠের পুরুত্ব বেশি হতে পারে? কখনোই পারে না। মানে অর্থাৎ কাঠের পুরুত্বটা শুধু উচ্চতা না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কারোর চেয়ে বেশি হতে পারে না। কারণ এই তোমার এই বাক্সটার ভিতরে কাঠের চারিদিকে স্তর আছে, আস্তর আছে। কথা বুঝছো? কারণ এইটা তো অবশ্যই এগুলির চেয়ে কম হতে হবে, তাই না? তো এখন আমার যেহেতু x এর মান 5 বেরিয়েছে, তো এই 5x মানে কি? এই যে কাঠের পুরুত্ব, x মানে কাঠের পুরুত্ব, তো অবশ্যই কাঠের পুরুত্বটা
এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কারোর চেয়ে বেশি হতে পারে না, যেহেতু এখানে একটা 4 আছে, 5-এর চেয়ে ছোট আছে এখানে, কাজে এই 5 মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এক্স এর মান কত হবে? 1, পুরুত্ব 1 হতে পারে ভিতরে, চারিদিকে 1 সেন্টিমিটারের মানে তোমার পুরুত্ব আছে কাঠের। তাহলে লিখবা যে বাক্সটি কাঠের পুরুত্ব, দেখো বাক্সটির কাঠের পুরুত্ব কথা বুঝছো? বাক্সটির কাঠের পুরুত্ব তার বাইরের তিনটি পরিমাপের তিনটি পরিমাপের কোনোটির চেয়ে বড় হতে পারে না। পরিমাপের কোনোটির চেয়ে বড় হতে পারে না। কোনটার চেয়ে বড় হতে পারে না। তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না, হবে না। সুতরাং x নট ইকুয়াল টু 5, x 5 হবে না। 5 যদি না হয় x কত? 1। তো সুতরাং কাঠের পুরুত্ব, সুতরাং বাক্সটির কাঠের পুরুত্ব লিখবা। সুতরাং বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। আনসার। এই কাঠের পুরুত্বকে আমি x ধরছি, x এর মানটা 1 যেহেতু এটা গুরুত্ব হবে। অঙ্কটা বুঝতে পারছো ভাই? এখানে আমি কেন বাক্সটার আমি এই যে তোমার ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করলাম, কারণ অঙ্কে ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, এগুলি বাইরের মাপ 8, 6, 4, তার ভিতরের মাপগুলি বের করতে হবে। ভিতরের মাপের দৈর্ঘ্য লিখবা a, আর দুই দিকে আছে কম, তাহলে 8 - 2x, 6 - 2x, 4 - 2x। তো এই মান a b c এই মানগুলি দিয়ে আমি ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। ওইখান থেকে আমি সমাধান করে x এর মান পেয়ে যাবো। তো x এর মানটাই হচ্ছে কাঠের পুরুত্ব। উদাহরণের এরকম একটা অঙ্ক আছে, কত বুঝছো? নিজেরাই চেষ্টা করবা, পাবে। এটা একদম সেম একটা অঙ্ক আছে উদাহরণে। আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখো সবাই, প্রশ্ন করো। দেখো এবার 12 নম্বর অঙ্ক দেখো সবাই। বলছে একটি দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 6 মিটার, আর পুরুত্ব মানে এখানে উচ্চতা 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা আছে 3 সেন্টিমিটার। দেয়াল যদি ইট দিয়ে তৈরি করি তাহলে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করতে বলছে। একেবারে শুধু অঙ্ক। এই ধরনের অঙ্কে কী করতে হবে? আমাকে প্রথমে দেয়ালের আয়তনটা বের করতে হবে, তারপরে একটা ইটের আয়তন বের করতে হবে। তো দেয়ালের যে আয়তনটা, ওই আয়তনটাকে যদি আমি একটা ইটের আয়তন দ্বারা ভাগ করে দেই তাহলে আমার ইটের সংখ্যাটা বের হবে। সবাই কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো, দেয়ালের দৈর্ঘ্য আছে কত? 25 মিটার। এটাকে তুমি নিবা সেন্টিমিটার, 100 দিয়ে গুণ করে। কেন? কারণ পুরুত্বটা কিন্তু সেন্টিমিটার আছে, এক জাতীয় করতে হবে। তাছাড়া ইটের দৈর্ঘ্য বস্তুগুলিও কিন্তু সেন্টিমিটার আছে। ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। কাজে আমাকে দেয়ালের দৈর্ঘ্য বস্তুগুলিকে নিতে হবে সেন্টিমিটারে। তাহলে 25 মিটার হবে 2500 সেন্টিমিটার, আর প্রস্থ হলো 6 মিটার, এটা হবে 600, 100 দিয়ে গুণ দিবা। আর পুরুত্ব যা আছে তাই 30 সেন্টিমিটার হবে। তাহলে আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু পুরুত্ব, কার? দেয়ালটা। এই মানগুলি বসালাম, মানটা বসানোর পর এটা হচ্ছে 45 লিখে 6টা শূন্য হয়, এত ঘন সেন্টিমিটার। তাহলে এই দেয়ালটার আয়তন এটা। এইবার এই ইট দিয়ে তুমি এইগুলি তৈরি করবে দেয়ালটাকে। তাহলে প্রত্যেকটা ইটের, একটি ইটের দৈর্ঘ্য, তাহলে প্রতিটি ইটের দৈর্ঘ্য হলো 10, ইটের প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ইটের আয়তন কত? প্রতিটা ইটের আয়তন 10 × 5 × 3 গুণ দিলে হবে 150 ঘন সেন্টিমিটার।
এক টেট্রা আয়তন। তাহলে আমি দেয়ালটাকে যেহেতু তৈরি করবো, তাহলে দেয়ালের যে আয়তন, এই দেয়ালের আয়তনটাকে এক টেট্রা আয়তন দ্বারা ভাগ করে দিলেই প্রয়োজনীয় ইটের সংখ্যা পাওয়া যাবে। তাহলে বুঝছো? সুতরাং দেয়ালটি তৈরি করতে প্রয়োজনীয় ইট লাগবে টোটাল যে আয়তনটা, ওটাকে ভাগ করে দিবা এক টেট্রা আয়তন দ্বারা। ভাগ করলে এটা 3 লেখে কত হবে? এটা ভাগ করলে তোমার 3 × 45, তো এটা হবে তোমার 3 লেখে 0.5টা হবে। এখানে একটা শূন্য বাদ যাবে, এই তাকে 5টা শূন্য, আর 3 × 45, তাহলে 3 লেখে 5টা শূন্য হবে, এতটি। তার মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তার মানে 30 লক্ষটি এই আনসার। এটা বুঝতে পারছো? তাহলে এই অঙ্কের নিয়ম কি জানো তো? প্রথম তুমি দেয়ালের আয়তন বের করবা, তারপরে ইটের আয়তন বের করবা, প্রতিটি ইটের আয়তন, তারপর দেয়ালের যে আয়তনটা, ওই আয়তনটাকে একটা ইটের যে আয়তন ওটা দিয়ে ভাগ করে দিলেই ইটের সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, শুধু অঙ্কটি। পরবর্তী অঙ্ক দেখো সবাই, প্রশ্ন পড়ো। দেখো এবার দেখো 13 নম্বর অঙ্ক দেখো। একটি ঘনকাকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি কিন্তু এই সূত্রগুলি তোমাদেরকে শুরুতেই বুঝিয়ে গেছি না। ঘনকাকৃতি বস্তু বলতে কি বোঝায়? ঘনক অর্থাৎ যে ঘনবস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, এটাকেই বলে ঘনকাকৃতি বস্তু। এই জিনিসটা মনে নাই? এই জিনিসটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান, অর্থাৎ লুড্ডু খেলার যে ছক্কাটা, ওইটা হচ্ছে ঘনক। তো ঘনকের এগুলিকে দৈর্ঘ্য, প্রস্থ না বলে আমরা বলি ধার। ধার বলতে দৈর্ঘ্যকে বোঝায়, ধার বলতে প্রস্থকে বোঝায়, ধার বলতে উচ্চতাকে বোঝায়, এবং সবগুলি মাপ কিন্তু সমান। এখন আমি মনে করলাম যে ঘনক আকৃতি বস্তুটার ধার হচ্ছে এ। ধার যদি এ হয়, তাহলে তুমি মনে করো, দেখো সবাই, এই যে এটা যদি একটা বাহু যদি এ হয়, প্রস্থ তো এ, তাহলে এটা ক্ষেত্রফল কত? এ ইন্টু এ, ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, তো তল আছে মোট কটা? 6টা। তাহলে ক্ষেত্রফল কত হবে? 6 স্কোয়ার। তাহলে ঘনক আকৃতি বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠ কটা? 6টা পিঠ, আর একটা তলের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার। তো যেহেতু পিঠ 6টা আছে, তাহলে ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার। এইবার 6 স্কোয়ারের মানটা হচ্ছে 2400। দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2400 দেওয়া আছে প্রশ্নে। তাহলে প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে 6 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2400। তাহলে এ স্কোয়ার হবে, 6 দিয়ে যদি ভাগ করি, 6 দিয়ে ভাগ করলে হবে 400। কথা হচ্ছে 6 দিয়ে ভাগ। এখন যদি এটাকে আমি বর্গমূল করি, দেখো বর্গমূল করলে, সুতরাং এ ইকুয়াল টু কত হবে? 20। বর্গমূল করলে 20 হবে। তার মানে কি? এ মানে কি? ধার। প্রত্যেকটা ধার হচ্ছে 20। তার মানে দৈর্ঘ্য 20, প্রস্থ 20, উচ্চতা 20। এখন বলছে তার কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখন দেখো কর্ণের দৈর্ঘ্যটা কি লেখো। সুতরাং ঘনক আকৃতি, ঘনক আকৃতি বস্তুটি কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য কত বলো তো? √3a। মনে আছে এটা কিভাবে হয়েছে? এই দেখো, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটা হলো কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন তো আমি আবারও দেখাই, সবগুলি এ। এখানে যেমন এ, এটা বি এর মানও এ, সি এর মানও এ, কারণ সবই সমান। তাহলে কি হবে? স্কোয়ার প্লাস এটো স্কোয়ার, এটো স্কোয়ার, তাহলে কটা হয়? 3 স্কোয়ার। এই এখন 3কে বর্গমূল করলে হবে √3, আর এ স্কোয়ারের বর্গমূল করলে হবে এ। তাহলে ঘনকের কর্ণ, এটা হলো তোমার প্রথম যে কর্ণের দৈর্ঘ্য লিখলাম, এটা হলো আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে
√3a। কথা বুঝছো? এই এখন তুমি এর মানটা বসাও, √3 ইন্টু এর মান এখানে 20 বের করা আছে, এর মানটা 20, এর মানে ধার। এখন যদি আমি এটা গুণ করি, এটা গুণ করলে এটা রেজাল্ট হবে তোমার 34.641 কি হবে? এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার আনসার। বুঝতে পারছো? এই ঘনকাকৃতি বস্তু বললে এখানে আমি ধার বলবো, দৈর্ঘ্য বস্তু উচ্চতা কিছু লিখবো না, বলবো ধার। ধার হচ্ছে এ। তাহলে এই ধার যদি এ হয় তাহলে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, আর এখানে তল আছে 6টা, তো মোট ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। আর এই সবগুলি তলের পৃষ্ঠগুলির ক্ষেত্রফল যে এটা দেওয়া আছে 2400, তাহলে এই সমাধান করবা 6a স্কোয়ার = 2400, এর মান বের করবা। এর মান বের করে আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, তুমি এর মানটা বসিয়ে দিবে। পরবর্তী অঙ্ক দেখো সবাই, প্রশ্ন বলো। দেখো এবার 14 নম্বর অঙ্ক দেখো সবাই, বোর্ডে তাকাও। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালন। আচ্ছা শোনো, তার আগে তুমি জানো যে ব্যালন, সিলিন্ডার এবং লোহার পাইপ কিন্তু একই কথা। কোনো কোনো অঙ্কে বলছে ব্যালন, কোনো কোনো অঙ্কে বলছে সিলিন্ডার, কোনো কোনো অঙ্কে বলছে লোহার পাইপ, লোহার যে পাইপগুলি, মোটা পাইপগুলি। কথা বুঝছো? সবই কিন্তু একই কথা। তাহলে এইটা একটা ব্যালন বা সিলিন্ডার বা লোহার পাইপ। এখানে এই যে দেখো দুইটা বৃত্ত আছে, উপর একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত আছে। এই জন্য কোনো কোনো অঙ্কে এটাকে বলছে সমবৃত্ত ভূমিক, মানে ভূমিটা বৃত্তের মতো সমান। কথা বুঝছো? এটাকে কি বলে? ব্যালন। আবার এটাকে বলে সমবৃত্ত ভূমিক ব্যালন, সমবৃত্ত ভূমিক ব্যালন। তার মানে বৃত্তের সমান। এই যে বৃত্ত সমান ভূমিটা, ভূমিটা বৃত্তের মতো। তো এখানে বৃত্ত কটা? উপরে একটা, নিচে একটা, দুইটা বৃত্ত আছে। আর এটা হলো ভূমিটা, ব্যাসার্ধ হলো আর এইটা হচ্ছে ব্যালনটার উচ্চতা হচ্ছে h। দুটো জিনিস, একটা হচ্ছে উচ্চতা h, আর একটা হচ্ছে ব্যালনটার যে তোমার ভূমিটা, এটা একটা বৃত্তের মতন, এই ব্যাসার্ধ হচ্ছে আর। বুঝতে পারছো? এখন তাহলে কি দেওয়া আছে বলো? তাহলে বলছে এটা উচ্চতা হইল 12, তার মানে ব্যালনের উচ্চতা h = 12 সেন্টিমিটার। ঠিক আছে? h = 12। ভূমির ব্যাসার্ধ 5, তাহলে ভূমির ব্যাসার্ধ কি দ্বারা লেখে? ব্যাসার্ধটা r = 5। তাহলে এখন তোমাকে বলছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বের করবা। এর পৃষ্ঠতল মানে কি বলো তো? এখানে দেখো দুইটা আছে বৃত্তাকার, দুইটা বৃত্তাকার পৃষ্ঠ আছে, এই একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। আচ্ছা, আর বৃত্তগুলি বাদ দিলে, বৃত্ত দুটো বাদ দিয়ে দিই, তাহলে যে অংশ থাকে ওইটাকে বলে বক্রপৃষ্ঠ, ওটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমাকে দুইটা বৃত্তের ক্ষেত্রফলের সাথে ওইটার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা যোগ করলেই ব্যালনটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে যাবে। পৃষ্ঠতল বলতে সম্পূর্ণ পৃষ্ঠের তল। সম্পূর্ণ পৃষ্ঠের মধ্যে বৃত্ত আছে দুইটা, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। বৃত্তগুলি বাদ দিলে যেটা থাকবে ওইটাকে বলে বক্রপৃষ্ঠ, দুটো যোগ করতে হবে। তাহলে সূত্র হবে, লেখো, ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r + h। সূত্র মুখস্থ রাখো, 2πr। কথা বুঝছো? আসলে কি এই বৃত্তটার ক্ষেত্রফলটা হচ্ছে πr², জানো সবাই, এটা πr²। এই যে একটা বৃত্ত আছে, এটারও ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে মোট কটা? দুইটা πr² যোগ করলে, এই দেখো এই দুটো গুণ দিলে হয় 2πr², গুণ দিলে। ঠিক আছে? এটার লগে যোগ হবে কোনটা? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা। তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা কি? দেখো এরকম আর কি, এরকম, এটা তোমার এরকম, এরকম। তাহলে এইটা ক্ষেত্রফলটা কি বলতো? এটা ক্ষেত্রফলটা এইটা একটা বক্রপৃষ্ঠ, এই একটা বক্রপৃষ্ঠ, দুইটা বক্রপৃষ্ঠ। এই দুইটার ক্ষেত্রফলটা হচ্ছে তোমার এই 2πr/h। 2πr/h। তো 2πr যদি কমন নেই
তাহলে এটা হবে এটা। আমি কি বুঝতে পারছি কি বলছি? আমি বলছি দুইটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল দুইটা বৃত্ত তো তাহলে 2 যোগ বৃত্তগুলি বাদ দিলে এটার ক্ষেত্রফলটা হয় তোমার 2 পাই আর এইচ, এই ক্ষেত্রফলটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমি যদি 2 কমন নেই, এই দুটো থেকে আমি 2 পাই আর কমন নিলাম, দুটো থেকে 2 পাই আর কমন নিলাম, তাহলে এখানে একটা কি থাকবে আর 2 পাই আর গেলে কি থাকবে এইচ। তাহলে এই জিনিসটাকেই এইভাবে দেখা যায়। তাহলে বলো তো বেলনের বক্রপৃষ্ঠের বেলনের টোটাল মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এর মানগুলি বসাও। 2 পাই মান বসাও 3.1416, আর এর মান কত? 5, আর হচ্ছে 5 যোগ আর প্লাস এইচ, তাহলে আর হলো 5, এইচ হচ্ছে 12। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইন্টু 17, এইগুলি গুণ দিলে যা হয়, এইগুলি গুণ দিলে হয় তোমার 534.534 পয়েন্ট লেখো 0.071 ক্ষেত্রফল তো কি হবে? বর্গ সেন্টিমিটার। এই হলো একটা আনসার। তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা। এবার আয়তন বের করতে বলছে। আয়তন সূত্র লেখো। বেলনের আয়তন লেখো সবাই। বেলনের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। বেলনের আয়তন পাই আর স্কোয়ার এইচ। কথা বুঝছো? তাহলে বসাও 3.1416, আর এর মান কত? 5, 5 স্কোয়ার ইন্টু এইচ মানে কত? 12। তো এগুলি যদি আমি গুণ করি, এগুলি গুণ করলে হবে তোমার 942, 942.48। আয়তন কি হবে? ঘন সেন্টিমিটার। আয়তন একক কি? ঘন সেন্টিমিটার। কথা বুঝছো? এই তাহলে বেলনের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠ মানে টোটাল যে ক্ষেত্রফলটা, এটা হবে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এর মধ্যে এই আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এইচ হলো উচ্চতা। ঠিক আছে? আর বেলন যে কথা পরবর্তী অঙ্কে দেখবা সিলিন্ডার বলবে। আবার আরেকটা অঙ্ক আছে লোহার পাইপ, সেম জিনিস। সূত্রগুলি লোহার পাইপের জন্য যে সূত্র, বেলনের জন্য একই সূত্র, সিলিন্ডার হচ্ছে একই সূত্র। ঠিক আছে? পরবর্তী অঙ্ক প্রশ্ন পড়ো সবাই। দেখো এবার এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তুলনামূলক গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। 15 নম্বর প্রশ্ন পড়ো সবাই। একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল হলো 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার। তাহলে বলছে বেলনটার উচ্চতা কত আর ভূমির ব্যাসার্ধটা কত, এই দুটো জিনিস বের করতে বলছে। তাহলে আমি যদি এই চিত্রের দিকে আবার তাকাই, এইটা একটা বেলন। ঠিক আছে? আচ্ছা, তো বেলনটার এই দেখো, এটা হলো ভূমি, এটা বৃত্তের মতো ভূমিটা। তাহলে ভূমি ব্যাসার্ধ আমরা কি দ্বারা প্রকাশ করি? আর উচ্চতা কি? এইচ। তাহলে আমাকে আর এবং এইচ এর মানটা কি বের করতে হবে। তাহলে লিখলাম, মনে করি বেলনের উচ্চতা বলছে উচ্চতা ইকুয়াল টু এইচ, তারপর বলছে ভূমি ব্যাসার্ধ এবং ভূমি ব্যাসার্ধ ইকুয়াল টু আর। এই দুটো আমি বের করতে হবে আমাকে। আচ্ছা, এর মধ্যে দেওয়া আছে কি? দেখো, দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল। তা আমি যে আগের অঙ্কটা তোমাদেরকে বুঝাইছিলাম যে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? বক্রপৃষ্ঠ, এটা বক্রপৃষ্ঠ ক্ষেত্রফল কি? মানে বৃত্তগুলি বাদ দিলে যেটা থাকবে ওটাই বক্রপৃষ্ঠ। তো এটা কি? এর পরিমাণ কত? 2 পাই আর এইচ। লিখবা, সুতরাং বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। আবার আয়তন আছে, আগের অঙ্কটা করলাম তো, আয়তন কি?
পাই আর স্কোয়ার এইচ, আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এবার বক্রতলের ক্ষেত্রফল কত? 100, তাহলে এটা ইকুয়াল টু 100, 1 নং সমীকরণ। আয়তন কত? 150, তাহলে আয়তন কোনটা? পাই আর স্কোয়ার এইচ, তাই এবং পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 150, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ লিখলাম। বুঝতে পারছো? আমি বের করব বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তারপর বের করব আয়তন পাই আর স্কোয়ার এইচ। তাহলে 2 পাই আর এইচ হবে 100, আর আয়তনটা পাই আর স্কোয়ার এইচ, এটা হবে 150। এই তো 1 নং 2 নং। এখন আমি সমাধান করব, সমাধান করে এইচ এবং আর এর মানটা বের করব। কিভাবে দেখো সবাই, এখানে আমি এখন 2 নং সমীকরণ যদি আমি 1 নং দ্বারা ভাগ করে দেই, তাহলে আমি কি হয় দেখো, 2 ভাগ 1, 2 নংকে ভাগ করবে 1 নং দ্বারা। 2 নংটা আগে লেখো, 2 নংটা বড় তো, এটা আগে লেখো, পাই আর স্কোয়ার এইচ। 1 নং কি? 2 পাই আর এইচ। এই 2 নংয়ে কি আছে? 150, তাহলে 150 উপরে এটা কত হবে? 100। এই বুঝতে পারছো? বা এখানে দেখো, এখানে পাই পাই বাদ যায়, এইচ এইচ বাদ যায়, একটা আর বাদ যায়, উপরে একটা আর থাকবে, শুধু উপরে থাকবে একটা আর, আর নিচে কি থাকবে? শুধু 2। কত বুঝছো? এই দেখো, পাই পাই বাদ, তারপরে এইচ এইচও বাদ, আর 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 স্কোয়ারের মধ্যে কাটাকাটি করলে উপরে একটা আর থাকবে, আর নিচে কি থাকবে? 2। আর এইটা হবে তোমার 3/2, 50 দিয়ে ভাগ করলে 50 দুগুণে 100, 3 50-এ 150, এটা তাহলে আর ইকুয়াল টু কত? 3। এটি উত্তর। আর 2 বাদ যাবে, 2 দ্বারা গুণ করলে, উভয় দিকে 2 দ্বারা গুণ করলে 2 বাদ গেলে আর ইকুয়াল টু 3। আরটা কি? আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, সুতরাং ভূমির ব্যাসার্ধ, এটা উত্তর। সুতরাং ভূমির ব্যাসার্ধ সমান 3 সেন্টিমিটার। এই একটা উত্তর। আবার এইচ উচ্চতা বের করতে হবে, তা আমি আর এর মান যদি 1 নং বা 2 নং যে কোনো একটাতে বসিয়ে দিই আর এর মান, তাহলে আমি এইচটা পেয়ে যাব। আমাকে তো এইচও বের করতে হবে। 1 নং বা 2 নং যে কোনো একটা বসাবো, কার মান? আর এর মান। এর মধ্যে 1 নংয়ে বসালে ইজি অঙ্কটা। তো দেখো, 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। দেখো সবাই, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। 1 নং কি আছে বলো? 2 পাই, এই যে 1 নং, এটা 2 পাই আর এইচ, আর এইচ ইকুয়াল টু 100, তাই তো? তো বসাও, 2 ইন্টু পাইয়ের মান 3.1416, আর এর মান কত? আর এর মান পাইছি আমি 3, তাহলে এখানে আর এর মান 3 বসাবো। কেন? এটা আর এর মান 3 পাইছি, ইন্টু এইচ বের করব, তাহলে এইচ রাখবা, এইচটা বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? এইচ কত হবে? উপরে 100 হবে, আর এইচ এর সব যারা এগুলো নিচে আসবে সব, 2 ইন্টু 3.1416, আবার নিচে হবে, আবার এই 3 নিচে হবে, তাহলে এটাই রেজাল্ট। এখন যদি হিসাব করি, তাহলে এইচ ইকুয়াল টু হবে, দেখো এইচ ইকুয়াল টু হয়, সবাই লেখো 5.035, 5.035 এইচের মান। এইচটা কি? উচ্চতা। সুতরাং ব্যালনের উচ্চতা, ব্যালনের উচ্চতা 5.035
035 এত সেন্টিমিটার আনসার। দুইটা উত্তর, একটা হচ্ছে ভূমি ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, আর হচ্ছে বেড়ানোর উচ্চতা 5.035 সেন্টিমিটার। দুইটা উত্তর। অঙ্কটা সব বুঝতে পারছো? এখানে তোমাকে দুইটা জিনিস বের করতে বলছে, আর এর মান এবং এইচ এর মান। আর দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো তোমার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, আর একটা দেওয়া আছে আয়তন। তুই আমি সূত্র আকারে প্রকাশ করবো, আর আয়তনের সূত্র লিখবো, বক্রপৃষ্ঠের সূত্র লিখবো, লেখার পর 1 নং 2 নং সমীকরণ দেওয়ার পর ভাগ করে দিলেই পাওয়া যায় এটা। ঠিক আছে? আচ্ছা।